হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে রায়মার্টিন পুষ্টিবিচিত্রা ক্লাস 5 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 8 নম্বর স্কুল আছে কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ, এটা পেজ নাম্বার 212 এর আমাদের পরিবেশের এক দাগ থেকে পরপর সমস্ত প্রশ্নগুলো উত্তর করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক দাগে আছে, কয়লা কোথা থেকে পাওয়া যায়? মাটির নিচে থেকে কয়লা পাওয়া যায়। মাটির নিচে থেকে। সুন্দরবন অঞ্চলে একটি নদীর নাম লেখো। মাতলা নদী। আচ্ছা, 1-3। আমন ধান কোন সময় চাষ করা হয়? জুন জুলাই মাসে আমন ধান চাষ করা হয়। একটি জিওল মাছের নাম লেখো। কই মাছ বা শিঙি মাছ, মাগুর মাছ ইত্যাদি লিখলেও চলবে। শিক্ষক দিবস কবে পালিত হয়? এটা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো। সুন্দরী, গরান, গেওয়া, যে কোনো গাছ লিখলে হবে। আমি এখানে সুন্দরী গাছ লিখেছি। সুন্দরী গাছে শ্বাসমূল আছে, কারণ সুন্দরবনে যে সমস্ত গাছগুলো জন্মায় কর্দমাক্ত মাটিতে বা নোনা মাটিতে, সেই গাছগুলির সাধারণত শ্বাসমূল দেখা যায়। তাহলে এখানে সুন্দরী, গরান, গেওয়া যে কোনো একটা গাছ লিখলেই চলবে। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। একটি রাসায়নিক সারের নাম লেখো। সিঙ্গেল সুপার ফসফেট বা মিউরেট অফ পটাশ বা ইউরিয়া, এগুলো যে কোনো একটা লিখলে হবে। আমি এখানে লিখেছি সিঙ্গেল সুপার ফসফেট, এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। এসএসপি লিখলেও চলবে, আবার সিঙ্গেল সুপার ফসফেট লিখলেও চলবে, বা এর প্রচলিত নাম ফসফেট। আর তাছাড়া আরও লিখতে পারো ইউরিয়া, আরও লিখতে পারো পটাশ বা মিউরেট অফ পটাশ। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 2-1। সূর্য সেন ড্যাশ নামে পরিচিত। তাহলে সূর্য সেন আমরা জানি মাস্টারদা নামে পরিচিত। পুরুলিয়া জেলার আগের নাম ড্যাশ। তাহলে পুরুলিয়া জেলার আগের নাম মানভূম। বাঁশের কেল্লা বানিয়েছে ড্যাশ। বাঁশের কেল্লা তিতুমির বানিয়েছেন। পশ্চিমবঙ্গে কমলালেবু চাষ হয় ড্যাশ এ, এখানে হবে দার্জিলিংয়ে। ড্যাশকে বাবা সাহেব বলা হয়, আম্বেদকরকে বাবা সাহেব বলা হয়। লবণাক্ত মাটিতে ভালো জন্মায় ম্যানগ্রোভ উদ্ভিদ, যেমন সুন্দরী গাছ, গরান গাছ, গেওয়া গাছ ইত্যাদি, বা হেতাল গাছ। এরা লবণাক্ত মাটিতে জন্মায়। বিশেষ করে সুন্দরবনে যে গাছগুলো জন্মায়, সুন্দরবনের মাটি লবণাক্ত, সুতরাং সুন্দরবনে জন্মায় এমন যে কোনো গাছ লিখলে চলবে। তো সেগুলো, সেই সুন্দরবনে যে গাছগুলো জন্মায় তাদেরকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয়। 2-7। গান্ধী বুড়ি হলেন ড্যাশ, এখানে হবে মাতঙ্গিনী হাজরা, কারণ মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। খরসুলা, আচ্ছা, তারপরে আছে ড্যাশ মাছ প্রায় নিশ্চিহ্ন। ড্যাশ মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে, এভাবে খরসুলা মাছ বা যেগুলো লুপ্তপ্রায় মাছ তার মধ্যে যে কোনো একটা মাছের নাম এখানে লিখলে চলবে। তারপর ড্যাশ আনন্দমঠ লিখেছেন, আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখেছেন। 3 সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে ক, খ, গ, ঘ বিভিন্ন অপশানগুলো দেওয়া আছে, তো তার থেকে সঠিক অপশানটা বা সঠিক বিকল্পটা লিখতে হবে। রবি শস্যের উদাহরণ, এটা খ উত্তর হবে, খ গম। জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন, এটা ক উত্তর হবে, এটা 1858 সালে। ধান ভালো হলে অভাব হবে না ড্যাশের, এখানে কি হবে? এটা ক উত্তর হবে, খাবারের অভাব হবে না, কারণ ধান থেকে চাল হয়, আর চাল থেকে বিভিন্ন রকমের চালকে আমরা ভাত হিসাবে খাই এবং বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য তৈরি হয় চাল থেকে। তো ধান ভালো হলে খাবারের অভাব হবে না। মানুষ মাটির পাত্র শক্ত করত, এটা খ হবে, মাটি পুড়িয়ে শক্ত করত। এরপরে 4 দাগের প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও।
তো 4-এর একে আছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তিনি বাঙালি জাতিকে চাকরির মোহ ত্যাগ করে ব্যবসা বাণিজ্য করার পরামর্শ দেন। তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি সমাজের কুসংস্কারের বিরোধী ছিলেন। তিনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি নামে একটি বই লেখেন। তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? তিনি এই কাজগুলো করেছিলেন, সেই জন্য তিনি স্মরণীয়। এরপরে 4.2 চাষের যন্ত্রপাতি সম্বন্ধে যা যেন লেখো। তাহলে চাষের যন্ত্রপাতি বিভিন্ন রকমের হয়, যেমন 1 লাঙল, কাঠের বা লোহার পাত দিয়ে তৈরি হয় লাঙল। ছোট জমি চাষ করার জন্য গরুতে টানা লাঙল ব্যবহার করা হয়। আচ্ছা, 2 নম্বর আছে ট্র্যাক্টর। বড় জমি চষার জন্য ট্র্যাক্টর ব্যবহার করা হয়। নাম্বার 3 পাওয়ার টিলার। অতি অল্প সময়ে ছোট জমি চাষ করার জন্য কাজে লাগে পাওয়ার টিলার। তারপর আছে নিড়ানি। জমির আগাছা পরিষ্কার করতে ব্যবহৃত হয় নিড়ানি। তারপর আছে লেভেলার। জমি চষার পর এর সাহায্যে উঁচু নিচু মাটিকে সমান করা হয়। আর 6 নম্বরে আছে বীজ বপন যন্ত্র। সঠিক গভীরতায় ও সঠিক দূরত্বে বীজ বপন করার জন্য সিড ড্রিল যন্ত্র ব্যবহার করা হয়। এছাড়াও আমরা লিখতে পারি কোদাল। খুব কম জায়গায়, খুব ছোট জায়গার ক্ষেত্রে আমরা যেটাকে লাঙল দিয়ে না চষে কোদাল দিয়ে কুপিয়ে ছোট জমি চাষের জন্য প্রস্তুত করে তোলার জন্য কোদাল ব্যবহার করা হয়। এরপরে আরও লেখা যায় স্প্রেয়ার। জমির ফসলকে বিভিন্ন কীটপতঙ্গের হাত থেকে বাঁচানোর জন্য স্প্রে করা হয় যে যন্ত্রে, তাকে স্প্রেয়ার বলে। সুতরাং আমরা যত জানি, আমাদের জানা যে কোনো যন্ত্র লিখলে চলবে। এখানে কিছু তোমাদের লিখে দেওয়া হয়েছে, বাকি তোমাদের যদি নিজেদের জানা থাকে সেগুলো যদি তোমরা লেখো তবুও কিন্তু উত্তর সঠিক হবে। এরপর আছে 4.3 বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো। তাহলে চাষের কাজে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে নিম্নলিখিত ক্ষতিগুলি হয়। এখানে রাসায়নিক সার বা কীটনাশক কথাটা অ্যাড করে নেবে, যে চাষের কাজে বেশি রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করলে নিম্নলিখিত ক্ষতিগুলি হয়। রাসায়নিক সার এবং কীটনাশক বেশি ব্যবহারে মাটির উর্বরতা কমে গিয়ে ফসল উৎপাদনে কমিয়ে দেয়। রাসায়নিক সার মাটির মধ্যে থাকা চাষির বন্ধু জীবদের মেরে ফেলে, ফলে ফসল ফলন কমে যায়। তারপরে রাসায়নিক সার ও কীটনাশক অতিরিক্ত ব্যবহারে বিভিন্ন কীটপতঙ্গ, ফড়িং মারা যায়, ফলে ফসলের পরাগযোগে সমস্যা হয় ও ফসল উৎপাদন কমে যায়। ডিভিসি 4 ডিভিসি এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তাহলে প্রথম আলোচনা করব সুবিধা। ডিভিসির বিভিন্ন বাঁধ আগে বলি ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসির বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকাকে বন্যার হাত থেকে রক্ষা করা গেছে। ডিভিসি জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে জলবিদ্যুৎ তৈরি হয়, যা পার্শ্ববর্তী এলাকার কাজে লাগে। আর বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা আছে। এছাড়া মৎস্য চাষ, পর্যটন কেন্দ্র স্থাপন, যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে ডিভিসি গঠনের মাধ্যমে। আর অসুবিধাগুলো এখানে আছে দেখো। 1 বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায়ই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। জলাধার তৈরির ফলে প্রচুর গাছপালা ধ্বংস হয়েছে ও বসতি স্থানান্তরিত করা হয়েছে। তারপরে আছে আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়। তাহলে মাছ ধরার পদ্ধতি, আমাদের দেশে মাছ ধরার জন্য বড় ফাঁদির জাল, ছোট ফাঁদির জাল, মাঝারি ফাঁদির জাল, ছিপ, তারপরে ঘুনি, তারপরে আটল,
পোলে প্রভৃতি ব্যবহার আছে। বিভিন্ন ফাঁদের জাল দিয়ে বড় বড় জলাশয় থেকে একসঙ্গে অনেক মাছ ধরা হয়। ছিপ দিয়ে একবারে একটি মাছ ধরা হয়। ঘুনি ও পোলো দিয়ে সাধারণত কম জলযুক্ত জলাশয়ে মাছ ধরা হয়। ঘুনি বর্ষাকালে স্রোতযুক্ত জল থেকে মাছ ধরতে সাহায্য করে। গ্রীষ্মকালে পুকুরে জল কমে গেলে কাদা জল থেকে পোলো দিয়ে মাছ ধরা হয়। আর 6 দাগে আছে ভীমরাও রামজি আম্বেদকর আম্বেদকরকে আজও আমরা স্মরণ করি কেন। এটা পেজ নাম্বার 93-তে পাবে তোমাদের টেক্সট বইতে। এখানে আছে বাবা সাহেব আম্বেদকর আমাদের শ্রদ্ধেয় মানুষ। উনি ভারতের সংবিধান বানিয়েছেন, তাই সবাই তাকে শ্রদ্ধা করে। এখান থেকে এ পর্যন্ত লিখলে চলবে। তাহলে তোমরা চাইলে এই উত্তরগুলো বারবার ভিডিওটি দেখে দেখে মুখস্থ করতে পারো বা স্টপ করে নিজের খাতায় লিখে নিয়ে মুখস্থ করতে পারো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথমে তাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।